1991 থেকে 96, তারপর 4-5 বছর একটা বিরতি, 2001 থেকে 2007, তারপর 2008 থেকে টানা 2024। জি, আমি শুধু সনগুলো বলছিলাম, আপনারা এই সনের সাথে যদি মিলিয়ে নিন, ইংরেজি সালের সাথে মিলিয়ে নিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাদের ঐক্য, তাদের একত্রে রাজনীতি, সরকার গঠন, রাষ্ট্র পরিচালনা এবং বিরোধী দল থেকে আন্দোলন করা, তুমুল বেগুমান আন্দোলন গড়ে তোলা, এবং বাংলাদেশ জামাত ইসলামীর যখন মানবতা বিরোধী অপরাধের দায়ে, যুদ্ধাপরাধের দায়ে একের পর এক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের ফাঁসি হচ্ছে, তখন একমাত্র যে দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার প্রতিবাদ করেছে, যারা সজোরে এই তৎকালীন সরকারের, আওয়ামী লীগ সরকারের সমালোচনায় মুখর ছিল, জামাতের পক্ষেও তাদের অবস্থান নিয়েছিল, সেই জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী মধুর সম্পর্ক, একই প্ল্যাটফর্ম থেকে তাদের আলোচনা, একই প্ল্যাটফর্ম থেকে তাদের একই সুরে কথা বলা। কিন্তু হঠাৎ করে কি হলো? 24-এর পরবর্তীতে 24-এর অগাস্টে, 5 অগাস্টের আওয়ামী লীগ সরকার পতনের পর, শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর, সকলেই জানতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী তারা একই সাথে, তাদের একই মনোভাবাপন্ন এবং একই কাছাকাছি আদর্শে থেকে তাদের রাজনীতি এবং তারাই সরকার গঠন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কি দেখলাম? 6 মাস লাগেনি, 1 মাস থেকে 2 মাসের মধ্যে আস্তে আস্তে তাদের দুটি দলের অবস্থান সুস্পষ্টভাবে ভিন্ন বলেই মনে হতে থাকলো। 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস পরে কি অবস্থা? 6 মাস পরে দুটি নতুন মেরুকরণ বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী। যদিও আমি একটা কথা বলে নিই, জনপ্রিয়তা এবং দীর্ঘদিন শাসন ব্যবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যতটুকু প্রভাব এবং জনপ্রিয়তার জনসমর্থন, তৃণমূলে ব্যাপক জনসমর্থন, জামাত ইসলামী সেই তুলনায় অর্ধেক তো নয়। আমি বলবো, আমার পারসেপশন এটা ভুল হতে পারে বা আমার ধারণা ভুল হতে পারে, সেটা আমি সেজন্য দুঃখ প্রকাশ করতে সমস্যা, কিন্তু আমার ধারণা হচ্ছে বিএনপির তুলনায় জামাতের যে তৃণমূলের নেতা কর্মী, সেই সংখ্যাটি অর্ধেকেরও অনেক কম। কিন্তু তারপর আপনারা বলতে পারেন, তাহলে বিএনপির সাথে জামাতকে কেন আমরা পাশাপাশি নামটি আনছি? এই কারণে আনছি, আমাদের একটা হিসাব বলে বা আমাদের দেখা বলে বা আমাদের সংবাদ গণমাধ্যম কর্মীদের যে পর্যালোচনা, সেইখান থেকে একটু বলতে পারি, বিএনপি একটা ব্যাপক হারে বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদম রাজধানী পর্যন্ত তার যেমন বিস্তৃতি রয়েছে, কিন্তু জামাত ইসলামী সাংগঠনিকভাবে তার চেয়েও অনেক কম বিস্তৃতি নিয়েও সুসংগঠিত। এখানেই প্রশ্নটা থেকে যায়। এ কারণেই বর্তমান প্রেক্ষাপটে জামাত ইসলামী অসম্ভব রকমের একটি সুসংগঠিত এবং একটি রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে তার অবস্থান করছে। আরেকটি কথা, 5 অগস্টের পট পরিবর্তনের পরে আপনারা যদি খুব ভালো করে খেয়াল করে থাকেন, বাংলাদেশের রাজনীতিতে যে 2-3 জন মানুষের কথা শুনে আমরা সাধারণ মানুষ, আম জনতা বলি, বা যে মানুষগুলো শুধু পেশাজীবী বা ব্যবসায়ী বা যারা কোনো রাজনীতির সাথে জড়িত না, তারা যে কয়েকজন গুটি কয়েক রাজনীতিবিদের কথা শুনে কিছুটা হলে আশ্বাসের জায়গা পায়, তার মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সাহেবের নাম আসে অবশ্যই। তিনি প্রথম থেকে বলে আসছেন, কোনো প্রতিশোধ চাই না, প্রতিহিংসা চাই না, ভালোবেসে মানুষকে মন জয় করতে চাই, এরকম অসংখ্য বাণী দিয়েছেন। এবং তার কথা শুনে অনেকে অবাক হয়ে গেছেন যে তিনি কি, এমনকি তিনি আওয়ামী লীগকে মাফ করার বিষয়ে প্রথম দিকে তিনি কথা বলে ফেলেছেন। এবং অনেকে অবাক হয়েছেন যে এটা কি তার রাজনৈতিক কৌশল কিনা। আমরা অবশ্যই সেই আলোচনা এখন যাব না। আমরা এখন যে আলোচনা আসছি, যে জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের মধ্যে হলোটা কি হঠাৎ করে? ওই যে বললাম, ক্ষমতা
অবশ্যই ক্ষমতা চাই আমরা জনগণের সেবা করার জন্য, কিন্তু জনগণ আসলে কতটুকু কোথায় কি থাকবে বা কি সেবা পাবে সেটা তো আমরা ভবিষ্যতের দিকে যাব। তো বর্তমানের অবস্থা থেকে, বর্তমান অবস্থার প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুব যৌক্তিকভাবে মনে করে 17 বছর ধরে তারা ক্ষমতার বাইরে, কিন্তু তারা মনে করে তারা আসলে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল, এবং তাদের নির্বাচনটা যত দেরি হবে তাদের জন্য এটা ততটাই দলটির জন্য কিছু ভয়ের বা অবিশ্বাস বা অস্থিরতার কারণ আছে। এবং স্টেট যারা চালানোর জন্য সবচেয়ে এগিয়ে আছে ভোটের অঙ্কের হিসাবে বা মানুষের অঙ্কের হিসাবে জনপ্রিয়তা, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু আজকে বিএনপি যদি দেখে নির্বাচনটা কবে হবে, তারা বারবার বলছে যে দেশের সমস্যা বাড়তে থাকবে, নির্বাচন যত পিছাতে থাকবে, নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাচ্ছে। কিন্তু পক্ষান্তরে জামাতে ইসলামীর যে মন্তব্য সেটি কিন্তু ভিন্ন। তারা বলছে নির্বাচনের জন্য এত তাড়াহুড়া করার দরকার নেই, নির্বাচন যথাসময়ে সরকার সংস্কার শেষ করার পর নির্বাচন দেখ, নির্বাচনের প্রতিষ্ঠানগুলোকে আগে ঠিকঠাক করা হোক। এবং জামাতে ইসলামী যা বলছে, আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই জুলাই আগস্টের যে আন্দোলনের অগ্রভাগে নায়ক, তারাও একই সুরে কথা বলছে, তারাও তাদের একই দাবি যে প্রথমে চাই হচ্ছে সংস্কার, আওয়ামী লীগের বিচার, গণহত্যার বিচার, তারপরে নির্বাচন। কিন্তু বিএনপি একটি বিষয়ে খুব সুস্পষ্ট তাদের বক্তব্য, সংস্কার করুন, অল্প স্বল্প সংস্কার যতটুকু প্রয়োজন করুন, কিন্তু আপনি একটি নির্বাচিত সরকার ছাড়া কিভাবে, কোন ম্যান্ডেট বলে আপনি কোনো কিছু পরিবর্তন করবেন? বিএনপি 31 দফা দিয়েছে অনেক আগে, তারা তাদের কতগুলো রূপরেখা দিয়েছে। তারা বলছে আসুন আলোচনা করি। এখন যে সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি কি করবেন? তিনি তো বলছেন আপনারা যা বলবেন আমি সেটাই করব, সকলের ঐক্যমতের ভিত্তিতে যেটা হবে আমি সেটাই করব, আর আপনারা যে যা বলবেন এটা বলেন, আমাদের লিখে দেন, আমরা ওয়েবসাইটে লিখে দিব। আমরা বলবো যে অমুক এটা চাচ্ছে না, অমুক সংস্কার চাচ্ছে না, আমরা জাতির সামনে তুলে ধরবো। এটা প্রফেসর ইউনূস সাহেব বলছেন তিনি। কিন্তু তিনি আবার এটাও বলেছেন যে সকলকে ঐক্যমতে আসতে হবে। এটা একটা বিরাট সুযোগ বাংলাদেশকে বিনির্মাণ করার, ছাত্ররা আমাদেরকে সুযোগ করে দিতে চায়। প্রফেসর ইউনূস এটাও বলছেন যে আমাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা, আমার নিয়োগকর্তা ছাত্ররা, ফলে আমি ছাত্রদেরও, তিনি একই সাথে বলেছেন ছাত্রদের রাষ্ট্র গঠনের সুযোগে কাজে লাগানো উচিত এবং তাদেরও এই ভূমিকা রাখা উচিত, এবং ছাত্রদের রাজনৈতিক দলটি করার বিষয়ে তিনি অনেক আশাবাদী। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন মনে করবে না, বা বিএনপির অনেকে বলছে যে সরকারের 3 জন উপদেষ্টা আছেন ছাত্রদের, সেখান থেকে একজন পদত্যাগ করে যদি দায়িত্ব নেয়, আরও 2 জন থেকে যাবেন উপদেষ্টা। তো তারা যদি একটি রাজনৈতিক দল করে, তাহলে যেহেতু তাদেরই 2 জন সঙ্গী সরকারে থাকছে, স্বাভাবিকভাবেই তারা মনে করছে যে তারা একটা বাড়তি সুবিধা পাবে, সেটা দল গঠনে হোক এবং নির্বাচনে হোক। বিএনপি ওয়েলকাম জানিয়েছে নতুন ছাত্র নেতৃবৃন্দের দলকে, তারা বলছে সুস্বাগত, কিন্তু সরকারের থেকে একটি রাজনৈতিক দল করলে সেটি জাতি হতাশা হবে বা জাতি ভালোভাবে মেনে নেবে না, এটা বিএনপি তারা দাবি করছে। সরকারের থেকেও যারা উপদেষ্টা আছেন ছাত্রদের, তারা বলছেন যে হ্যাঁ, সরকারের থেকে দল গঠন করা যাবে না, যদি কেউ করে পদত্যাগ করে করবে। প্রশ্নটা হচ্ছে বিএনপির যে অবিশ্বাস আর যে একটা সন্দেহের দোলায় আছে যে একটি রাজনৈতিক দলকে নতুন একটি রাজনৈতিক দলকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য নির্বাচনকে বিলম্ব করা হচ্ছে। অন্যদিকে জামায়াত ইসলামী মনে করছে নির্বাচনটা যদি এই মুহূর্তে হয়ে যায়, তাহলে বিএনপি যেহেতু অনেক দিনের পুরনো দল, তাদের সব কিছু গোছানো আছে, তার অনেক বাড়তি সুবিধা নেবে। সেখানে জামাত ইসলামীকে অনেকে মনে করছে যে নির্বাচনটা যদি একটু পরে হয়, জামাত ইসলামীও কিন্তু অনেকটা সারা দেশে নিজেদেরকে আরও সুসংগঠিত করতে পারবে। গতকালকেও কমিউনিস্ট পার্টি এবং আরও কিছু বাম দল বিএনপি বলছে যত দ্রুত সময়, এই বছরই তারা নির্বাচন চায়। আবার যে নুরুল হক নুরু নেতৃত্বাধীন যে দল, তারা কিন্তু আবার বলেছে যে না, এই মুহূর্তে নির্বাচন হতে হবে এমন না, প্রথমে একটা স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, সমস্যা নেই, কিন্তু সংস্কার করতে হবে, সংস্কার শেষ করার পরে নির্বাচন করতে হবে। অথচ একটা বিষয় দেখেন, যখন আজ থেকে 6 মাস বা 8 মাস বা 1 বছর আগেও এই সবগুলো রাজনৈতিক দলের একটা মতাদর্শে চলত, যখনই আওয়ামী লীগ এখান থেকে নাই, আওয়ামী লীগ কিন্তু এখন অতীত, আওয়ামী লীগ একটা ইতিহাসের অংশ, সেটা ভালো ইতিহাস হোক খারাপ ইতিহাস, সেই দিকে যাব না। আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো ধরনের অস্তিত্ব নাই, এবং আমরা যারা গণমাধ্যম করি আমরা বুঝতেছি দৈবক্রমে কিছু না ঘটলে আগামী 10, 15, 20 বছরের মধ্যে আওয়ামী লীগের এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে কাম ব্যাক করার কোনো সুযোগ আছে কিনা একমাত্র সৃষ্টিকর্তা জানেন। কিন্তু বাস্তবে
বাস্তবে পারসেপশনটা হচ্ছে এমন পাবলিকের কাছে যে এটা কোনোভাবে আর সম্ভব না। সেই জায়গায় এই নিজেদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এত মতবিরোধ, এতটা হঠকারিতা এবং একে অন্যের প্রতি যে ধরনের শব্দ প্রয়োগ এখন শুরু হয়েছে, যেমন জামায়াতে আমির সম্মানিত মানুষ, তিনি গতকালকে যে 18 ফেব্রুয়ারি তিনি একটি বলেছেন, 13 বছর সহ্য করছি, 13 মিনিটও আর সহ্য করব না। খুবই খুবই মানে তারিখ ধরে বা বছর ধরে কিন্তু তিনি কথা বলছেন। তিনি কিন্তু ইতোমধ্যে এ ধরনের কথা বলেননি। মির্জা ফখরুল আলমগীর অত্যন্ত সজ্জন মানুষ, খুবই ভদ্র ভাষায় কথা বলেন। তিনি যশোরের এক সভায় বলেছেন যে ক্ষমতার যদি এত থাকে, ক্ষমতায় যাওয়ার ইচ্ছা থাকে, ক্ষমতা ছেড়ে এসে নির্বাচন করেন। মানে বোঝা যাচ্ছে পক্ষ প্রতিপক্ষের প্ল্যাটফর্ম। এবং তার এই কথাগুলো কিন্তু একই সাথে এখনকার যে ছাত্র নেতৃবৃন্দের নেতৃত্বে যে দল আসছে সেইটা এবং তাদের দুই একজন যেহেতু সরকারে আছে, এটা আমরা পরিষ্কার ইঙ্গিত বুঝি। কিন্তু আসলে এটার করার পরে পরিণতি কি? আমরা কি আবার সেই অসুস্থ রাজনীতির দিকে ফিরে যাব? আবার কি কাদা ছড়াছড়ি রাজনীতিকে যাব, নাকি সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে জনগণ দিন শেষে যাকে ভোট দিবে সেইটাকে আমরা মাথায় তুলে নিয়ে জনগণের সেবা করার মনোবতে নিয়ে আমরা কাজ করব? একটি সহজ সুন্দর কথা বলা যায়। কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের খুব জনপ্রিয় ইসলামিক বক্তা জনাব আজহারী সাহেব, তিনি একটা মাহফিলে বলেছিলেন যে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য অস্থির, বা কিন্তু এরকম একটা কিছু উনি বোঝাতে চেয়েছেন, কিন্তু উনি কোনো রাজনৈতিক দলের নাম বলেননি। এখন সাথে সাথে পরবর্তী আমরা পরে দেখলাম যে এটা বিএনপির কোনো কোনো নেতৃবৃন্দ আজহারীর নাম বিভিন্নভাবে ব্যঙ্গ করে বা একটু আজহারীর কথাকে একটু ট্রল করে বা আজহারীর সমালোচনা করে বক্তব্য দিয়েছেন বিএনপির মাঝারি এবং দুই একজন উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ। এর প্রতিক্রিয়া জামাত ইসলামী যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করলো এবং যেভাবে উচ্চ স্বরে চিৎকার করে বিএনপিকে যেভাবে গালমন্দ করলো, তখন বোঝা যায় যে আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্কটা কতটা মানে বন্ধু থেকে কিভাবে আস্তে আস্তে মানে শত্রুর দিকে চলে যাচ্ছে। কথাটা এইভাবে বলছে এই কারণে যে আপনারা 3-4 দিন আগে শুনেছেন বিএনপির অসম গুরুত্বপূর্ণ নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন জামাত ইসলামের প্রতি আমরা উদারতা দেখিয়েছি, জামাতের প্রতি আমরা সমর্থন দিয়েছিলাম, কিন্তু তাদের আচরণ আজকে মুনাফেক, বা তারা আমাদের সাথে মুনাফেকি করেছে। চলছে কিন্তু কথার পিঠে কথা চলছে, কথা বলছে, রাজনীতিতে হয়তো কথা থাকবে। দিন শেষে আসলে প্রথম মনে হতো যে না, যেহেতু এখন আওয়ামী লীগ আর নাই, মাঠ শূন্য, তবু তারা নিজেরাই শুধু একতরফা ইলেকশন যেন না হয় এই জন্য হয়তো বা তারা পরস্পরের একটু হালকা একটু একজন আরেকজনকে একটু মতবিরোধ দেখাচ্ছে। কিন্তু বাস্তবের অর্থ হচ্ছে এখন বিএনপির সাথে শক্ত কোনো দৃশ্যমান প্রতিদ্বন্দ্বী নেই। আমরা যা বলেছি কথাটা অতটা সহজ না। এখন দৃশ্যমান প্রতিদ্বন্দ্বী খুবই শক্তিশালী অবস্থানে আছে। তবে আমরা চাই নাগরিক বার্তায় আজকে এই সংবাদ বিশ্লেষণে খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো ষড়যন্ত্রের যদি করেও থাকতে চায়, ষড়যন্ত্র আমরা দেখতে চাই না। এই দেশটা বড় দুঃখী, এই জন্য বলছি দুঃখী। 5ই অগাস্টের আগে, জুলাই অগাস্টে যত রক্ত দিয়েছে, 5 অগাস্টের পরবর্তীতেও অনেক মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা এখন একটু শান্তির দিকে যেতে চাই, আমরা একটা সুস্থ ধারার রাজনীতি পেতে চাই। আমরা দেখতে চাই ভোট যাকে খুশি তাকে দিবে জনগণ, যার মতো পছন্দ ইচ্ছা মতো পছন্দ প্রার্থী বেছে নেবে, সেখানে কারো কোনো হস্তক্ষেপ করার অধিকার নেই। একটি সুন্দর পরিবেশে একটি সুন্দর ত্রুটিমুক্ত নির্বাচন হবে, যেখানে মানুষ উৎসবের সাথে ভোট প্রদান করবে, তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে এবং মানুষ যাকে রায় দিবে তিনি আগামীতে দেশ চালাবেন, নতুন এক বাংলাদেশ গড়ে তুলবেন। ধ্বংসাত্মক রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমাদের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যা দেখেছে, 90-এর পরবর্তী থেকে 2024-এর প্রজন্ম যা দেখেছে, 24-এর পরে যেন গিয়ে আবার 40-এ বা 45-এ বা 30-এর প্রজন্মকে যারা নতুন করে আবার রাজপথে না নামতে হয়, রাজপথে যেন না নেমে আবার রক্তাক্ত হতে হয়। আমরা চাই এক সুন্দর একটি বাংলাদেশ, যে বাংলাদেশে
থাকবে হাসি খুশি মানুষ, যে বাংলাদেশের মানুষ দুবেলা দুমুঠো খেতে পারবে এবং নিশ্চিন্তে মানুষ জীবনযাপন করতে পারবে, অন্তত নিজের ভোটটি সঠিক সময় দিতে পারবে, নিজের কথা নিজে বলতে পারবে, বাক স্বাধীনতা তার থাকবে, কোনো ধরনের ভয়ভীতির বাংলাদেশ আর থাকবে না। এমনই এক নতুন বাংলাদেশের স্বপ্নের প্রত্যয় রেখে রাজনীতিবিদদের বলতে চাই, আপনারা সঠিক সময়ে সঠিক কথাটি বলুন। ষড়যন্ত্র যদি কারো মনের মধ্যে থাকে সেটি ঝেড়ে ফেলুন এবং বর্তমান সরকার যেভাবে একটি সুন্দর বাংলাদেশ করতে চায় সেখানে ভালো কাজে সবাই তাদের আমরা সাহায্য করি, আপনারা করুন, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো নাগরিক বার্তা বিশ্লেষণ।